প্রেমের তাজমহল, লেখিকা আফিয়া আফরোজ আহি। পর্ব ৩, বিয়ে স্পেশাল। গোধূলি বিকেলে আকাশে স্বল্প মেঘের আনাগোনা। আনায়া নিজের ঘরে বসে ল্যাপটপে মুভি দেখছে। মাঝে কেটে গেছে আরও অনেকগুলো দিন। অর্ণব আনায়াকে এর মাঝে আর কোনো ফোন দেয়নি, আর না বাসায় এসেছে। আনায়া ওপরে ওপরে খুশি দেখালেও ভেতরে ভেতরে পড়ে মরছে অর্ণব নামক পুরুষের বিরহে। এই যে মানুষটা তাকে ফোন দিচ্ছে না, হুটহাট তার সাথে দেখা করতে আসছে না, এগুলো আনায়াকে পোড়াচ্ছে। কিন্তু আনায়া সেটা প্রকাশ করছে না। ও সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে সামলানোর, তবেও ব্যর্থ। আনায়া মনে মনে ভাবছে, ও কি অর্ণবের প্রেমে পড়ে গেল, ভালোবেসে ফেলল অসভ্য পুরুষটাকে। একবার মনে হয় ও অর্ণব নামক পুরুষের ভালোবাসায় মত্ত হয়ে গেছে, তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। পর মুহূর্তেই মনে হয় এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আনায়া অর্ণবের ক্ষতি হোক সেটা মোটেই চায় না। হয়তো এক পা এগিয়ে দু পা পিছিয়ে আসে আনায়ার ভাবনার মাঝে। ওর ঘরে ঢোকে আবির। আনায়াকে এভাবে এক ধ্যানে কিছু ভাবতে দেখে ওর মাথায় গাঁটটা মেরে বলল, কিরে, ল্যাপটপে মুভি ছেড়ে তুই কোন ভাবনার শহরে ডুবে আছিস? আনায়া হতচকিয়ে উঠল, নিজেকে সামলাতে মাথা ডলতে ডলতে বলল, কিছু না, এমনি। সত্যি করে বল, কি ভাবছিলি? আনায়া কথা ঘোরাতে বলল, তেমন কিছু না, তুই বল, তুই হঠাৎ আমার রুমে কি করছিস? আবির বিছানায় বসতে বসতে বলল, ভাবছিলাম অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল দুই ভাই বোন মিলে ঘুরে আসি। আনায়া প্রশ্নসূচক দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, দুজন কেন, সবাই মিলে কেন নয়? আবির হতমত খেয়ে বলল, কিছু না, আরে বুঝিস না, সবাই মিলে গেলে তোর আগে তোর ভাগে কম পড়বে। তাই চল, তুই আর আমি দুই ভাই বোন মিলে ঘুরে আসি, সবাই মিলে অন্য একদিন যাব। আনায়া কিছুক্ষণ আবিরের দিকে সন্দেহজনক দৃষ্টি নিক্ষেপ করে হেসে আবিরের গালে টেনে বলল, আমার সুইট ভাইয়া, আমি রেডি হয়ে নিচ্ছি, তুইও রেডি হতে যা। আনায়া রেডি হতে চলে গেল। এতক্ষণে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। পকেট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করে পাঠিয়ে দিল কারো কাছে, অতঃপর নিজেও চলে গেল রেডি হতে। আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। তৈরি হওয়া শেষে নিজেকে একবার আয়নায় দেখে বেরিয়ে পড়ল। আবির গাড়ি থামালো একটা পার্কের সামনে। দুই ভাই বোন একসাথে পার্কের ভেতরে ঢুকলো। আনায়া পার্কটা ঘুরে ঘুরে দেখছে। আবির দেখছে ওর আদরের ছোট বোনটাকে। সেই ছোট্ট আয়না এতটা বড় হয়ে গেছে। ছোটবেলায় যখন আনায়া জন্ম নিয়েছিল, তখন আবির ওকে কোলে নিয়ে কতই না খুশি হয়েছিল। দুই ভাইয়ের অনেক আদরের বোন আয়ানা। আবির আনায়াকে বলল, তুই থাক, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। আনায়া সম্মতি দিয়ে আবির চলে গেল। আনায়া পাশের একটা বেঞ্চে বসলো। হঠাৎ থেকে একটা বাচ্চা মেয়ে এসে আনায়ার সামনে ফুল ধরলো। আনায়া বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, ফুল কার জন্য? বাচ্চাটা মিষ্টি হেসে দিয়ে বলল, তোমার জন্য। আনায়া বাচ্চাটার কাছ থেকে ফুল নিয়ে ওকে আদর করে দিল। আনায়া বাচ্চাটাকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই বাচ্চাটা দৌড়ে চলে গেল। একটু পর আরেকটা বাচ্চা ফুল নিয়ে এলো। এভাবে পরপর অনেকগুলো বাচ্চা আনায়াকে ফুল দিয়ে গেল। আনায়া তো অবাক, হঠাৎ বাচ্চারা ওকে ফুল দিচ্ছে কেন? আনায়া একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো, তোমরা আমাকে ফুল দিচ্ছ কেন? একটা ভাইয়া আমাদের হাতে ফুল দিয়ে বলেছে তোমাকে দিতে। আনায়া ভ্রু কুঁচকে বলল, কে সেই ভাইয়া? বাচ্চাটা মুখে আঙ্গুল দিয়ে বলল, সিক্রেট। বাচ্চাটা দৌড়ে চলে গেল। আনায়া এবার নিজের জায়গায় বসে পড়ল। ভাবনায় মত্ত হলো, কে এই ফুলগুলো পাঠালো? কে হতে পারে সেই ব্যক্তি? আনায়ার চেনা কেউ। আনায়ার ভাবনার মাঝে কেউ একজন আনায়ার সামনে বসলো। আনায়া ধ্যান ভেঙে তাকিয়ে দেখে
ওর সামনে অর্ণব হাঁটু ভেঙে বসে আছে, হাতে একগুচ্ছ গোলাপ। শোনো মেয়ে, তোমায় বলছি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। তুমি হলে আমার মনের একমাত্র রানী, তুমি হবে আমার অর্ধাঙ্গিনী। তোমার হাতে হাত রেখে দেখতে চাই ভালোবাসার শহর, তৈরি করতে চাই প্রেমের তাজমহল। যেই তাজমহল জুড়ে থাকবে শুধু তোমার আনাগোনা, যেখানে ভালোবাসায় থাকবে না কোনো মানা। মেয়ে তুমি কি রাজি? রাজি হলে বলো, ডাকবো তাড়াতাড়ি কাজী, করবো তোমায় বিয়ে, পালকিতে চড়িয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আনায়া হতবাক হয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। যেই মানুষটা এতগুলো দিন তার কোনো খোঁজ নেয়নি, হঠাৎ করে তাকে এভাবে নিজের সামনে দেখে আনায়া যেন কোনো বিশ্বাস করতে পারছে না। আনায়া হাত বাড়িয়ে অর্ণবের গালে রাখলো। মানুষটাকে নিজের সামনে দেখে কি প্রতিক্রিয়া দেখাবে আনায়া বুঝতে পারছে না। অর্ণব আনায়ার সামনে চুটকি বাজাতেই আনায়ার ধ্যান ভাঙলো। আনায়ার সাথে সাথে ওর হাত সরিয়ে নিল। অর্ণব এখনো ওর পানে তাকিয়ে আছে ওর উত্তর শোনার জন্য। আনায়াকে কিছু বলতে না দেখে অর্ণব পুনরায় জিজ্ঞেস করলো, কি হলো, কিছু বলছো না যে? তুমি কি হবে আমার অর্ধাঙ্গিনী? আয়ানা ওর দিকে তাকিয়ে বলল, আমার উত্তর যদি না হয়। অর্ণব কিছুটা ধাক্কা খেল। ও জানতো আনায়ার উত্তর এমনটা হতে পারে, তাই নিজেকে সামলে বলল, অপেক্ষা করব, আর যদি হ্যাঁ হয় তখনই কবুল করে আমার নামে লিখে নেব। আনায়া কিছু বলছে না, কি যেন এক মনে ভাবছে। অর্ণব ওকে কিছু না বলতে দেখে জিজ্ঞেস করলো, কোনটা তোমার উত্তর ধরে নিব? আনায়া কিছুক্ষণ সময় নিয়ে ভাবলো, অতঃপর অর্ণবের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, দ্বিতীয়টা ধরে নেন। অর্ণব খুশিতে আনায়াকে জড়িয়ে ধরলো। আনায়াও জড়িয়ে নিল অর্ণবকে। অর্ণব আনায়াকে ঝেড়ে উঠে দাঁড়ালো। আনায়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে হাঁটা দিল। আনায়াও তাল মিলিয়ে হাঁটছে অর্ণবের পাশে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গেলেই দেখতে পারবে। আরে ভাইয়া তো আমাকে খুঁজবে, ওর কথা তোমাকে ভাবতে হবে না। আনায়াকে গাড়িতে বসিয়ে অর্ণব নিজে বসলো ড্রাইভিং সিটে। ফোনে কারো নাম্বার ট্রায়াল করে বলল, তোরা সব ব্যবস্থা কর, আমি আসছি ওকে নিয়ে। অপর পাশ থেকে কি বলল কিছুই শুনতে পেল না আনায়া। অর্ণব ফোন কেটে আনায়ার দিকে তাকালো। অর্ণব এক ধ্যানে তাকিয়ে আছে ওর সামনে বসা মায়াবতীর দিকে। এই মায়াবতী কে যে ওর চাই, সারা জীবনের জন্য নিজের করে চাই, না হলে যে ওর হাঁসফাঁস লাগবে, মন আনচান আনচান করবে, ওর হৃদয় ফাঁকা ফাঁকা লাগবে। তাই অর্ণব আজ এই মায়াবতীকে সারা জীবনের জন্য নিজের নামে লিখে নিবে। কিছুক্ষণের ব্যবধানে অর্ণব একটা বিল্ডিংয়ের নিচে না গাড়ি থামালো। আনায়ার হাত ধরে দোতলায় চলে এলো। আনায়া তাকিয়ে দেখলো গোটা গোটা অক্ষরে লেখা কাজী অফিস। আনায়া ভেবে পেল না ওরা এখানে কেন এসেছে। অর্ণবকে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি? মানুষ যা করতে আসে আমরাও তাই করতে এসেছি। আনায়া কিছুটা চেঁচিয়ে বলল, মানে? অর্ণব শান্ত ভঙ্গিতে পকেট থেকে হাত গুজে বলল, বিয়ে করতে এসেছি আমরা, এখন এভাবে কাউকে না জানিয়ে। হ্যাঁ, এখন বলা তো যায় না, কখন তোমার মুড চেঞ্জ হয়ে যায়, তাই তখন বলবে আমি আপনাকে বিয়ে করব না, আমি সেই রিস্ক নিতে পারবো না। তাই এখন আমরা বিয়ে করব, দিন বাসায় যাব, কিন্তু এখন এখানে মা বাবাকে না জানিয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি সব সামলে নিব, তুমি শুধু কবুল বলবে এতেই হবে। আয়ানাকে নিয়ে অর্ণব ভেতরে ঢুকলো। অর্ণবের কিছু ফ্রেন্ড এসেছে, তাদের মধ্যেও দুটো মেয়েও আছে। তারা আনায়ার মাথায় একটা লাল ওড়না জড়িয়ে দিল। আনায়াকে নিয়ে বসানো হলো অর্ণবের পাশে। কাজী সাহেব আনায়াকে কবুল বলতে বললে। আনায়া অসহায় চোখে তাকালো অর্ণবের দিকে। তখন কেউ আনায়ার মাথায় হাত রাখলো।
আনায়া তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। আবির বোনের হাত শক্ত করে ধরে ওকে আশ্বাস দিল। আনায়া ভাই ওকে পাশে পেয়ে স্বস্তি পেল। বুক ভরে শ্বাস নিয়ে বলে দিল কাঙ্ক্ষিত সেই শব্দ। অর্ণবের মনে প্রশান্তির ছোঁয়া। অর্ণবকে কবুল বলতে বললে ও সময় না নিয়ে ফটাফট বলে দিল। অর্ণবের বলার ধরনে সবাই হেসে দিল। অতঃপর দুজন কামিননামায় স্বাক্ষর করে বাধা পড়ে গেল এক পবিত্র সম্পর্কে। সবাই সমস্বরে বলল আলহামদুলিল্লাহ। আনায়াদের ড্রয়িং রুমে বসে আছে সবাই। অর্ণব তার পরিবারকে ফোন করে বলেছে আনায়াদের বাড়িতে চলে আসতে। সবাই উৎসুক হয়ে বসে আছে অর্ণবের কথা শোনার জন্য। অর্ণব প্রথমে সবার মুখ অবলোকন করে নিল। কথাটা শোনার পর কার কি রিয়াকশন হবে সেটাই দেখার পালা। অর্ণবের বাবা ইমতিয়াজ সাহেবের ছেলের এই নীরবতা পছন্দ হলো না। তিনি বলে উঠলেন কি কথা বলবে সেটা বলছো না কেন অর্ণব? যা বলবে তাড়াতাড়ি বলো। তোমার নীরবতা পালন করা দেখার জন্য বসে নেই আমরা। অর্ণব নিজেকে সামনে নিয়ে বলল আমি আর আনায়া দুজন বিয়ে করে নিয়েছি। কথাটা যেন বিস্ফোরণ ঘটালো। সবাই অদ্ভুত নজরে ওদের দিকে তাকিয়ে আছে। আনায়া অর্ণবের পাশে দাঁড়িয়েছিল। ও ধীরে ধীরে অর্ণবের পেছনে চলে গেল। অর্ণব তার বাবার রিয়াকশন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। ও যত বড় এমপি হোক না কেন বাবাকে অর্ণব ভয় পায়। ভয় পায় বলতে খুবই সম্মান করে। এক সময় ওর বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন। ছেলেমেয়েরা যদি কোনো ভুল করে তাহলে তিনি গর্জে ওঠেন। এমপির সময় সে ছেলে মেয়েদের কাছে বন্ধুর সমান। ইমতিয়াজ সাহেব হাত ধরে ছেলেকে রাজনীতি শিখিয়েছেন। অর্ণবের সকল চিন্তা তার বাবাকে নিয়েই। অর্ণবের বাবা আর আনায়ার বাবা একে অপরের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে আচমকা দুজনের হাহা করে হেসে দিলেন। তাদের সাথে হেসে দিল সবাই। আনায়া ওদের এভাবে হাসতে দেখে ব্যাকুল হয়ে গেল। ও অর্ণবকে খোঁচা দিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো ওনারা সবাই এভাবে হাসছেন কেন? আমি কিভাবে বলবো? তুমি যেখানে আমিও তো সেখানে। অর্ণবের বাবা ইমতিয়াজ সাহেব হাসি থামিয়ে বললেন তোমরা কি মনে করেছো আমরা তোমাদের বিয়ের ব্যাপারে কিছুই জানি না? তাহলে তোমরা ভুল ভাবছো। আবির আমাদের আগেই বলে দিয়েছিল। আমরা এতক্ষণ অভিনয় করছিলাম তোমাদের রিয়াকশন দেখার জন্য। অর্ণব কটমট চোখে আবিরের দিকে তাকালো। তবে আবির ওকে পাত্তাই দিল না। আবির তো ব্যস্ত অহনাকে দেখতে। তার প্রিয়সীকে দেখে সে তার চোখ জোড়াচ্ছে। অর্ণবের এমন রাগী লোকে দেখতে তার বয়েই গেছে। ইমতিয়াজ সাহেব অর্ণবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমরা তো তোমাদের বিয়ে এমনিতেই দিতাম। তাহলে তোমাদের কাজী অফিসে যেয়ে বিয়ে করার কি দরকার ছিল? অর্ণব আমতা আমতা করে বলল আসলে বাবা আমার খুবই ইচ্ছে ছিল কাজী অফিসে যেয়ে বিয়ে করার, তাই আর কি। অর্ণবের পেছনে দাঁড়িয়ে আনায়া মিটিমিটি হাসছে। সবার সামনে গর্জে ওঠা মানুষটাকে নিজের বাবার সামনে বিড়ালের মতো মিউ মিউ করতে দেখে আনায়ার খুবই হাসি পাচ্ছে। হাসি আটকে রাখতে না পেরে আনায়া মিটিমিটি হাসছে। অর্ণব ওকে চোখ রাঙানি দিতেই আনায়া ভদ্র মেয়ের মতো চুপ হয়ে গেল। ইমতিয়াজ সাহেব আশরাফ সাহেবকে বলল ভাইজান ছেলে মেয়ে যেহেতু বিয়ে করেই নিয়েছে আমাদের এতে কোনো আপত্তি নেই। তাই আমি চাচ্ছি আমার ঘরের বউকে খুব জলদি আমার বাড়ির আরেক মেয়ে করে নিয়ে যেতে। আপনি কি বলেন? আনায়ার বাবা আশরাফ সাহেব ইমতিয়াজ সাহেবের কথায় সম্মতি জানালেন। দুই পরিবার মিলে আলোচনায় বসলো বিয়ের ব্যাপারে। আনায়া নিজের ঘরে চলে এলো। ওর পিছু পিছু মিহি আর নীলিমাও এলো। আনায়া বিছানায় বসতেই মিহি ওর পাশে বসে টিটকিরি মেরে বলল তলে তলে এত কিছু হয়ে গেল আর আমরা টেরই পেলাম না। এতদিন তো খুব বলতে আমি এই অসভ্য এমপিকে কিছুতেই বিয়ে করব না।
আর আজ সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললে। কি এমন জাদু করলো গো আমাদের দুলাভাই যে ওকে একেবারে বিয়ে করে নিলে? আনায়া লজ্জা পাচ্ছে, লজ্জায় ওর গাল লাল হয়ে যাচ্ছে। এখন নিজেকে মারতে ইচ্ছে হচ্ছে। কেন এই অসভ্য এমপির কথায় তাকে বিয়ে করতে গেল? না হলে ওদের এত কথা শুনতে হতো না। আনায়া নিজের লজ্জাটাকে প্রকাশ পেতে না দিয়ে কিছুটা রাগী ভাব নিয়ে বলল, এসব কি ধরনের কথা মিহি? আমি তোর বড় বোন হই, সেটা ভুলে যাস না। আমি কিছু বললেই দোষ, তুমি করলে দোষ নেই। আনায়া কি বলবে কিছু খুঁজে পেল না। নীলিমা আর মিহি মিলে এটা ওটা বলে আনায়া লজ্জা দিয়ে যাচ্ছে। হঠাৎ আগমন ঘটলো অহনার। ও আসতেই নীলিমা ওকে আনায়ার পাশে বসার জায়গা করে দিল। অহনা আনায়াকে দেখে বলল, মাশাল্লাহ, আমার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। ভাবি, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে তুমি। মিহি পাশ থেকে বলল, দেখতে হবে না কার পছন্দ, এমপি সাহেব এমনি এমনি আমার বোনের প্রেমে আছাড় খেয়ে পড়েছে নাকি? কোয়ালিটি আছে বস। মিহির কথা শুনে নীলিমা রহনা শব্দ করে হেসে দিল। আনায়া বেচারি পড়েছে বেকাদায়, সবাই মিলে ওকে লজ্জা দিচ্ছে। ও চাইলেও কিছু বলতে পারছে না। বেচারি এদের কথায় লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হলো 15 দিন পরে অনুষ্ঠান করে আনায়াকে শিকদার বাড়িতে নিয়ে যাওয়া হবে। বেচারা অর্ণবের মন খারাপ, বিয়ে করেও শান্তি নেই ওর। 15 দিন বউ ছাড়া থাকতে হবে ভেবেই অর্ণবের কেমন এতিম এতিম ফিল হচ্ছে। কিন্তু সবার সামনে কিছুই বলতে পারছে না। যতই হোক ও খুব ভদ্র ছেলে বলে কথা। খাওয়া দাওয়া শেষে অর্ণবরা আনায়াদের থেকে বিদায় নিয়ে চলে গেল। অর্ণবের মাঝে অনেকবার অহনাকে দিয়ে খবর পাঠিয়েছে আয়নাকে ওর সাথে দেখা করার জন্য, কিন্তু আনায়া যায়নি। ও জানে এখন অর্ণবের সামনে যাওয়া মানে ওর জন্য বিপজ্জনক। অর্ণবের সামনে গেলেই আনায়াকে লজ্জার সম্মুখীন হতে হবে। আর সাথে তো অসভ্য লোকটার অসভ্য কথা ফ্রি। আনায়া এক ছেট কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। বিকেলের পর থেকে ওর ওপর দিয়ে অনেক ধমক গেছে। বিকেলের দিকেও ও অবিবাহিত একটা মেয়ে ছিল, এখন একজনের অর্ধাঙ্গিনী। বিষয়টা ভাবতেই আনায়ার গায়ে কাঁটা দিয়ে উঠছে। একদিন একদিক দিয়ে ভালো লাগছে, অর্ণবের মতো একজন মানুষকে ও ওর জীবনসঙ্গী হিসেবে পেয়েছে তাই। আনায়া ফ্রেশ হয়ে বের হলো। ওর খুবই ক্লান্ত লাগছে, তাই কোনো কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়লো। মুহূর্তেই মাঝে ঘুমের দেশে পাড়ি দিল আনায়া। আনায়ার গভীর ঘুমে আচ্ছন্ন। আচমকা পাশে রাখা ওর ফোনটা সশব্দে বেজে উঠল। আনায়া ঘুম ঘুম চোখ হাত দিয়ে পাশ থেকে ফোনটা নিল, কোনো মতে রিসিভ করে কানে ধরলো। হ্যালো। আনায়ার ঘুম ঘুম কণ্ঠে কারো মনে মাদকতার সৃষ্টি হচ্ছে। সে খুব মনোযোগ দিয়ে আনায়ার ঘুম ঘুম কণ্ঠ শুনছে। খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ? হুম। আনায়া পুনরায় ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল। অপর পাশে থাকা ব্যক্তির মুখে মুচকি হাসি ফুটে উঠল। তুমি কি ভুলে গেছো আজকের রাতটা আমাদের জন্য কি? আনায়া কিছুক্ষণ ভাবলো, কিন্তু ওর কিছুই মনে পড়ছে না। তাই ওর পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করলো, না, আমার কিছু মনে পড়ছে না, আপনি বলুন। অপর পাশে থাকা মানুষটা ফিসফিস করে বলল, বাসর রাত। কথাটা আনায়ার কর্ণকুহরে পৌঁছাতেই ও লাফ দিয়ে উঠে বসলো। ফোনটা সামনে এনে দেখলো স্ক্রিনে অসভ্য লোক নামটা জল করছে। আনায়া আজকে সারাদিনের কথা মনে করলো। ওদের বিয়ের কথা স্মরণ হতেই মনে পড়লো, সত্যিই তো আজকে ওদের বাসর রাত। আনায়া তো এত কিছু মনে রাখেনি। ও দিব্যি ঘুমাচ্ছিল। আনায়াকে কিছু বলতে না দেখে অর্ণব বলল, কি হলো, কিছু মনে পড়লো? আনায়া না জানার ভঙ্গি করে বলল, না, আমার কিছুই মনে পড়ছে না। অর্ণব দুষ্টু হেসে বলল, তাহলে আমি কি আসবো তোমাকে মনে করাতে? আনায়া চিৎকার দিয়ে বলল,
না, আপনার আসার দরকার নাই। আমি ঘুমাচ্ছি, আপনি নিজেও ঘুমান। আল্লাহ হাফেজ। বলেই আনায়া ফট করে ফোনটা কেটে দিল। ওর এমন বোকামতে অপর পাশে অর্ণব শব্দ করে হেসে দিল। হাসি থামিয়ে বলল, পাগলি বউ আমার। আঁধারে আচ্ছন্ন পুরো ঘর, হিমশীতল পরিবেশ, গভীর নিদ্রায় আচ্ছন্ন এক রমণী নিদ্রায় নিজেকে আবেশে জড়িয়ে রেখেছে। এমন মুহূর্তে রমণীর হাতের কাছে থাকা ফোনটা বেজে উঠল। হাতুড়ে ফোনটা খুঁজে রমণী হাতে নিল। তার এত স্বাদের ঘুম এতক্ষণে বিদায় নিয়েছে। পিট পিট করে চোখ তুলে দেখলো তার প্রাণপ্রিয় সখীর ফোন। ফোনটা রিসিভ করে কানে ধরলো। অপর পাশ থেকে ওরসা হন্তদন্ত হয়ে বলল, দোস্ত, তুই আজকের নিউজ দেখেছিস? আনায়া ভ্রু কুঁচকে ফেলল। এই সকালবেলা ওরসা নিউজ দেখার জন্য এত স্বাদের ঘুমটা ভাঙালো। আনায়া ধমক দিয়ে বলল, তুই শুধুমাত্র নিউজ দেখার জন্য আমার ঘুম ভাঙালি? কি এমন নিউজ দিচ্ছে যা দেখার জন্য তুই আমার এত স্বাদের ঘুমটা নষ্ট করলি? তুই শুধু নিউজটা দেখ, তাহলেই দেখবি তোর ঘুম এমনি উড়ে যাবে। ঘুম তো তুই নিজেই উড়িয়ে দিয়েছিস, বাকি আর কি আছে? টিভিটা অন করে দেখবি, তোর বাকি ঘুমও উড়ে যাবে। আনায়া ফোনটা রেখে সামনের ঘড়ির দিকে তাকালো। 10টা বেজে 5 মিনিট। রুম অন্ধকার থাকায় কোনো আলো আসছিল না, তাই ও বুঝতে পারেনি এতটা বেলা হয়ে গেছে। কালকের ধকলে ক্লান্ত থাকায় ঘুম ভাঙতে এত দেরি হয়ে গেছে। আনায়া জানালার পর্দা সরিয়ে দিল। পুরো ঘরটা মুহূর্তের মাঝেই আলোকিত হয়ে গেল। আনায়া ফ্রেশ হতে চলে গেল। নিচে নেমে আনায়া খাবার নিয়ে টিভির সামনে বসলো। আনায়া খাবার মুখে পুরে টিভির চ্যানেল চেঞ্জ করে নিউজ চ্যানেল দিল। আনায়ার মুখের খাবার ওর গলায় আটকে গেল। টিভিতে দেখাচ্ছে নিশানের হাতে হাতকড়া, চারপাশ থেকে পুলিশ ওকে ঘিরে রেখেছে। একজন রিপোর্টার মাইক হাতে নিয়ে বলছে, এবারের নির্বাচনে অর্ণব শিকদারের বিপরীতে নির্বাচনে হেরে যাওয়া নিশান আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের বক্তব্য মতে নিশান আহমেদ তার কোম্পানিতে সবার অগোচরে ড্রাগস পাচার করতেন। গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর পুলিশ নিশান আবরারের গোডাউনে তল্লাশি চালালে সেখান থেকে কয়েক কোটি টাকার ড্রাগস উদ্ধার করেন। অতঃপর পুলিশ সকল প্রমাণের ভিত্তিতে নিশান আহমেদকে গ্রেপ্তার করেন। বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আনায়া মুহূর্তের মাঝে স্তব্ধ হয়ে গেল। লোকটা খারাপ, এটা জানতো, তবে এতটা নিকৃষ্ট হবে সেটা ওর পরিকল্পনাতেও ছিল না। আনায়া গলা দিয়ে খাবার আর নামলো না। খাবারটা সেভাবে রেখে নিজের রুমে চলে এলো। নিশানকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্পেশাল একটা রুমে রেখেছে। হঠাৎ সেখানে অর্ণবের আগমন ঘটল। অর্ণব একটা চেয়ার নিয়ে নিশানের সামনে বসলো, পায়ে পা তুলে। নিশান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে, তবে অর্ণবের সেদিকে খেয়াল নেই। অর্ণব নিশানের দিকে তাকিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করলো, কিরে, কেমন লাগছে? নিশান রাগে ফুঁসে উঠে বলল, এই সব তোর কীর্তি, তাই না? তুই আমাকে ধরিয়ে দিয়েছিস, তবে কাজটা তুই মোটেও ভালো করিসনি অর্ণব। অর্ণব ঠোঁটের কোণে হাসিটা বজায় রেখে বলল, বুদ্ধিমান ছেলে, কত সহজেই বুঝে গেলি। অর্ণব শিকদারের সাথে লাগতে আসলে এমনই হয়। তোর খুব শখ ছিল না আমাকে ধ্বংস করার। এখন জেলে বসে তুই তোর নিজের ধ্বংসের প্রহর গুনতে থাক। নিশান রাগে ফেটে পড়ছে, কিন্তু হাতে হ্যান্ডকাপ পরানো থাকায় কিছুই করতে পারছে না। না হলে এতক্ষণে দুজনের মাঝে বড়সড় একটা মারামারি বেঁধে যেত। এই নিশান আহমেদকে জেলখানায় আটকে রাখা এত সহজ না। খুব শীঘ্রই আমি ফিরবো, তোকে ধ্বংস করে তোর ভালোবাসার প্রেয়সীকে নিজের করে নিতে। তুই বসে বসে দেখবি, কিন্তু কিছু করার থাকবে না তোর।
সেগুড়ে বালি। এই জেলখানায় বসে বসে স্বপ্ন দেখতে থাক, আমি আসছি। অর্ণব নিশানের দিকে তাকিয়ে গা জ্বালা দেওয়া একটা হাসি দিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। আনায়া নিজের ঘরে বসে আছে। হঠাৎ ওর ফোনে মেসেজের টোন বেজে উঠল। আনায়া চেক করে দেখলো অর্ণবের নাম্বার থেকে মেসেজ এসেছেন। শুভ সকাল বউ। মেসেজটা পড়ে আনায়ার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এতক্ষণের মন খারাপ মুহূর্তের মাঝেই ভালো হয়ে গেল। আনায়া মেসেজের রিপ্লাই করলো, শুভ সকাল অসভ্য এমপি সাহেব। অসভ্য শব্দটা পরে অর্ণব শব্দ করে হেসে দিল। ওর মনের মাঝে খুশিরা ঢেউ খেলছে। সব কিছুর শেষে ওর নিজের প্রিয়সীকে নিজের করে পেয়েছে, এটাই অনেক। আনায়া আর অর্ণবের মাঝে কিছুক্ষণ বার্তা আদান প্রদান হলো। সারাদিন আনায়া খুব সুন্দর করে উপভোগ করলো। বিয়ের জন্য ওর বাবা ভাইরা ওকে অফিসে যেতে দেয়নি। আনায়া সারাদিন মিহি নীলিমার সাথে খুনসুটি করে কাটিয়ে দিল। রাতের বেলা আনায়া নিজের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ওর খুবই ভালো লাগে ব্যালকনিতে বসে ফুরফুরে বাতাসে সময় কাটাতে। তাই ও যখনই সময় পায় ব্যালকনিতে চলে আসে। ওর ব্যালকনিতে একপাশে বেলি ফুল গাছ রয়েছে। বেলি ফুলের ঘ্রাণের মাতোয়ারা পুরো ব্যালকনি জুড়ে। আনায়া বুক ভরে শ্বাস নিল। বেলি ফুল ওর খুব পছন্দের একটা ফুল। আনায়া সুন্দর মুহূর্ত উপভোগ করছে, কিন্তু ওর মস্তিষ্কের যেন সেটা পছন্দ হলো না। হঠাৎ করে মস্তিষ্কে সকালের ঘটনা মনে পড়ে গেল। সত্যি কি নিশান এসবের পেছনে আছে, নাকি ওকে ফাঁসানো হচ্ছে? আয়ানা কিছুই বুঝতে পারছে না। আনায়া স্মৃতিচারণে মগ্ন হলো। অতীত, আনায়া আর তার চিঠি। প্রেমিকের দিনগুলো ভালোই কাটছিল। এভাবে প্রেমিকের চিঠি পড়তে পড়তে এক সময় আনায়া মনে তীব্র আশা জাগলো, চিঠির মানুষটার সাথে কথা বলার, ওর অনুভূতি সম্পর্কে তাকে জানানোর। যেই ভাবা সেই কাজ। কিন্তু আয়ানা বুঝতে পারলো না তাকে কিভাবে জানাবে। চিঠি তো সে তার বইয়ের ভাঁজে পেল, কিন্তু চিঠির মানুষটাকে কিভাবে চিঠি দিবে? ওর মনের ভাব কিভাবে যেন চিঠির মানুষটাকে বুঝে ফেলল। একটা চিঠির শেষে সে লিখল, এবার সময় হয়েছে তোমার অনুভূতি জানার মায়াবতী। আমি চাই তুমিও তোমার অনুভূতি সম্পর্কে আমাকে জানাও। এভাবে একা একা চিঠি লিখে আর ভালো লাগছে না। আমি ওদের আগ্রহে বসে আছি তোমার অনুভূতি জানার। আমি তোমাকে যেই বইয়ের ভাঁজে চিঠি দিব, তুমিও তোমার সেই বইয়ের ভাঁজে চিঠি লিখে রেখে দিবে। দেখবে চিঠি আমার কাছে চলে আসবে। আনায়া সেদিন খুব খুশি হয়েছিল। ফাইনালি সে নিজেও তার অনুভূতি তার চিঠির মানুষটাকে জানাতে পারবে। এরপর থেকে শুরু হলো তাদের মাঝে চিঠির আদান প্রদান। আনায়া ওদের আগ্রহে অপেক্ষা করত চিঠি আসার, আর চিঠি এলে তার খুশির সীমা থাকতো না। আনায়া ধীরে ধীরে তীব্রভাবে মানুষটার প্রেমে পড়ে গেছে। এই যে মানুষটার চিঠি পড়লে ওর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। আনায়া মাঠের এক কোণে বসে চিঠি পড়ছিল আর মুচকি মুচকি হাসছিল। ওরসা এসে ওর পাশে বসে ওকে ধাক্কা দিয়ে বলল, প্রেমে পড়ে গেলি নাকি? এভাবে পাগলের মতো একা একা হাসছিস যে? আনায়া ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, প্রেমে তো আমি পড়েছি, চিঠির প্রেমে পড়েছি, চিঠির মানুষটার প্রেমে গভীরভাবে পড়েছি। তুই কি চিঠির মানুষটাকে দেখেছিস? আনায়া দুপাশে মাথা নাড়ালো। যার মানে সে দেখেনি মানুষটাকে, তাহলে তার প্রেমে পড়লি কিভাবে? আমি মানুষটাকে অনুভব করে, তার লেখাকে ভালোবেসে তার প্রেমে পড়েছি। ওরসা কিছুক্ষণ এক মনে কিছু একটা ভাবলো। অতঃপর আয়ানাকে বলল, দোস্তর ইচ্ছে করে না চিঠির মানুষটাকে সামনে থেকে দেখতে, তার মিষ্টি কণ্ঠস্বর শুনতে, তার কণ্ঠে ভালোবাসার মধুর কথা শুনতে? আনায়া মুখটা ফ্যাকাশে করে বলল, ইচ্ছে তো করে, খুব করে ইচ্ছে মানুষটাকে সামনে থেকে দেখতে, তার মুখে মধুর কথা শুনতে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? শোন, আমি তোকে একটা বুদ্ধি দেই,
তুই এখনই চিঠি লেখ। তুই তাকে সামনাসামনি দেখতে চাস, তার সাথে কথা বলতে চাস, দেখ সে কি বলে। আনায়া অর্ষার কথা মতো সাথে সাথেই চিঠি লিখতে বসে গেল। চিঠি লেখা শেষে বইয়ের ভাঁজে রেখে দিল। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেল। বাসায় এসে আনায়া সেই বই চেক করলো, কিন্তু চিঠিটা আর পেল না। তার মানে চিঠি তার কাছে পৌঁছে গেছে। আনায়া অপেক্ষা করছে চিঠির। 2 দিন পর চিঠি এলো। চিঠির মানুষটাও আনায়ার সামনে আসতে চায়। আগামী শুক্রবার বিকেলে একটা জায়গার নাম বলে দিয়েছে। সেখানে গেলেই আনায়া তার চিঠির প্রেমিককে দেখতে পাবে। আনায়ার খুশির শেষ নেই, কিন্তু চিন্তা হলো শুক্রবার ও বাসা থেকে কিভাবে বের হবে। অর্ষাকে কথাটা বলতেই অর্ষা ওর মাথায় গাঁটটা মারলো। গাধি, প্রেমে পড়ে কি তোর সব বুদ্ধি লোপ পেল নাকি? আনায়া মাথা ডলে বলল, হবে হয়তো। তুই এখন আমাকে না মেরে বুদ্ধি দে। তুই বাসায় বলবি আমার বাসায় আসছিস, ব্যাস। এই বলে তুই সেখানে চলে যাবি। কিন্তু দোস্ত, আমার যে ভয় লাগবে। একা একা কিভাবে যাব? তুইও চল আমার সাথে। পাগল তুই। তোদের কপালদের মাঝে আমি যে কি করব তুই তো জানিস। আমি একা কোথাও যাইনি। আমার অনেক ভয় করবে আর নার্ভাসও লাগবে। তুই আমার সাথে চল প্লিজ। ঠিক আছে, আমিও তোর সাথে যাব। এবার তুই শান্ত হ। অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দেখতে দেখতে শুক্রবার দিনটি চলে এলো। আনায়ার এতদিনের অপেক্ষার অবসান অবশেষে হবে। আনায়া খুবই এক্সাইটেড তার চিঠির মানুষটাকে সামনাসামনি দেখার জন্য। ভেতরে ভেতরে ভয় করছে। আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে সাহস দিল এই বলে, আনায়া তুই এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়েছিস। এত সামান্য একটা বিষয়ে এতটা ভয় পেলে চলে? চুরি করতে তো যাচ্ছিস না, তাহলে এত ভয় কিসের? যাবি মানুষটার সাথে দেখা করবি, সুন্দর করে কথা বলবি, চলে আসবি, ব্যাস। এত এত ভয় পাওয়ার কি আছে? আনায়া বিকাল হতেই হালকা গোলাপি রঙের একটা লং গাউন, সাথে কালো জিন্স, হাতে গোলাপি রঙের হাতঘড়ি, মুখে হালকা পাউডার আর লিপস্টিক, চুলগুলো খোলা, ব্যাস এতেই ওর সাজ শেষ। আনায়া নিজেকে নিজে আয়নায় দেখলো না। খারাপ লাগছে না ওকে, সুন্দরী লাগছে। কিছুক্ষণ পর অর্ষা এলো। অর্ষা আনায়াকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, দোস্ত তোকে তো পুরো বারবি ডল লাগছে। মনে হচ্ছে সাজিয়ে রেখে দেই। আজকে তোর চিঠির মানুষটাকে তোকে দেখে মাথা ঘুরে না পড়লেই হয়। কিশোরী আনায়া এই সামান্য কথায় লজ্জা পেল। লজ্জায় রাঙা হয়ে উঠল তার গাল। আনায়া অর্ষাকে লাজুক স্বরেই বলল, বাজে কথা বাদ দে। হয়েছে, তোকে আর লজ্জা পেতে হবে না। তাড়াতাড়ি চল, না হলে দেরি হয়ে যাবে। আনায়া নিচে নেমে ওর আশালতা বেগমকে বলল, আম্মা আমি অর্ষার বাসায় যাচ্ছি। আশালতা বেগম বললেন, আচ্ছা যাও, কিন্তু গাড়ি নিয়ে যাও। আনায়া অসহায় স্বরে বলল, সব সময় গাড়িতে যেতে আসতে ভালো লাগে না আম্মু। আনায়ার সাথে তাল মিলিয়ে অর্ষাও বলল, আনায়া ঠিক বলছে আন্টি, আপনি চিন্তা করবেন না। আমি যেমন আয়ানাকে নিয়ে যাচ্ছি, তেমন আমি ওকে দিয়ে যাব। কিন্তু আশালতা বেগমকে কিছু বলতে না দিয়ে ওরা বেরিয়ে পড়ল। একটা রিক্সা নিয়ে দুজনে চলে এলো ওদের গন্তব্যে। আনায়ার তর সইছে না তার চিঠির সেই পুরুষটিকে দেখার জন্য। আনায়া গন্তব্যস্থলে এসে দেখল এটা একটা পার্ক। আয়নার ওর মিলে পার্কের ভেতরে গেল। আনায়া ভেবে পাচ্ছে না সে কিভাবে তার চিঠির মানুষটাকে খুঁজে পাবে। ও তো মানুষটার বিষয়ে কিছুই জানে না। ওরসা একটা বেঞ্চে বসলো, কিন্তু আনায়া বসলো না। ও রীতিমতো পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। অর্ষা ওকে বসতে বলল। আনায়া অর্ষার কথা কানেই নিল না। ও নিজের ধ্যানে আছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক যুবকের কণ্ঠস্বর, মায়াবতী। আনায়ার সাথে সাথে পিছু ফিরল। ওর থেকে কিছুটা দূরে
একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আস্তে আস্তে আনায়ার সামনে এসে দাঁড়ালো। আনায়ার কোনো হেলদোল না পেয়ে পুনরায় ডাকলো মায়াবতী। আনায়া কোনো উত্তর দিতে পারলো না। ও এখনো ঘরের মধ্যে আছে। অর্ষা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি তাহলে চিঠির সেই মানুষটা? ছেলেটা হেসে জবাব দিল, হ্যাঁ আমি সে। আমার নাম নিশান আহমেদ। আপনি? অর্ষা হেসে জবাব দিল, আমি অর্ষা, আপনার মায়াবতীর বেস্ট ফ্রেন্ড। আয়ানা তখনও ঘোরের মধ্যেই আছে। অর্ষা নিশানের সাথে কিছুক্ষণ কথা বলল, কিন্তু পুরোটা সময় নিরুত্তর রইল আনায়া। ও ভেবে পেল না ওর কারণ। যতটা এক্সাইটমেন্ট ওর মাঝে ছিল তা যেন নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আনায়া কিছুতেই বুঝতে পারছে না এর কারণটা। কেন যেন ও নিশানকে চিঠির প্রেমিক হিসেবে মেনে নিতে পারছে না। নিজের মনকে বুঝ দিল, এই বলে তার সাথে প্রথম সাক্ষাৎ, তাই হয়তো এমনটা হচ্ছে। আনায়া অল্প কিছু সময় থেকে বাহানা দিয়ে ওরসাকে নিয়ে চলে গেল। আসার পথে ওরসাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কোনো সমস্যা? ফাইনালি তুই তোর চিঠির মানুষটার দেখা পেলি, কিন্তু কথা বললি না কেন? ভালো লাগছিল না তাই। ওরসাকে আর জোর করলো না। সেদিনের পর কেটে গেছে আরো কয়েকটা দিন। এই দিনগুলোতে আয়ানা আর কোনো চিঠি পায়নি। আনায়া কিছুটা নিরাশ। একদিন স্কুল শেষে আনায়া বাইরে বেরিয়ে দেখে নিশান দাঁড়িয়ে আছে। আনায়া নিশানের কাছে যায়। দুজনের মাঝে টুকটাক কথা হয়। তখন আনায়ান নিশানকে চিঠির বিষয়ে জিজ্ঞেস করলে নিশান জানায়, এখন থেকে আর কোনো চিঠি নয়, ওরা সরাসরি কথা বলবে। আনায়া কথা বাড়ায় না। ও নিশানকে বিদায় দিয়ে বাড়ি চলে আসে। এসে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখে চিঠিগুলো বের করে একটা একটা করে। আনায়া অনেকগুলো চিঠি পড়ে। চিঠি পড়ার সাথে সাথে আনায়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আনায়া চিঠিগুলো বুকে জড়িয়ে রাখে অনেকক্ষণ সময়। এভাবেই আনায়ার দিনগুলো কাটতে লাগলো। মাঝে মাঝে নিশানের সাথে দেখা, পড়াশোনা, পড়ার ফাঁকে চিঠি পড়া, পরিবার সবাই মিলিয়ে আনায়া দিন কাটছিল। প্রথম প্রথম নিশানের মিষ্টি মিষ্টি কথায় আনায়া ডুবে যেত, কিন্তু দিন যত যেতে লাগলো নিশান আনায়ার প্রতি ততটা এগ্রেসিভ হতে লাগলো। এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এটা কেন করছো, এখানে কেন গিয়েছো? আনায়া প্রথমে ভাবলো হয়তো নিশান তাকে নিয়ে চিন্তিত, তাই এমন করছে। কিন্তু ওর ধারণা ভুল প্রমাণ করে নিশান দিন দিন সাইকোট্রাইপ হয়ে যাচ্ছিল। আনায়া সর্বোচ্চ চেষ্টা করত মানিয়ে নেওয়া। মাঝে মাঝে নিশানের সাথে আনায়ার তুমুল ঝগড়া লেগে যেত। তখন আনায়ার মনে প্রশ্ন জাগতো, আসলেই কি নিশান আনায়ার সেই চিঠির মানুষটা কতটা আবেগ দিয়ে চিঠি লিখতো? আনায়ার মনে হতো মানুষটার প্রেমে ডুবে যেতে, কিন্তু নিশানকে দেখে তার এমনটা কখনোই মনে হয় না। আনায়া নিজের মনের ভুল ভেবে নিজেকে বুঝতো। এভাবেই নিশানের সাইক্লোনেজ সহ্য করে আনায়ার দিনগুলো চলছিল। দেখতে দেখতে আনায়া স্কুল শেষ করে কলেজে উঠেছে। হঠাৎ একদিন নিশান আনায়াকে ডাকে দেখা করার জন্য। আনায়া ভদ্র মেয়ের মতো নিশানের সাথে দেখা করতে যায়, তবে ওকে ফিরে আসতে হয় অশ্রুসিক্ত নয়নে। নিশান সেদিন আনায়াকে অনেক কথা শোনায়, অনেক অপমান করে। তোমার মতো মেয়ের সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। তুমি খুবই সহজ সরল মেয়ে, যেটা আমার মোটেই পছন্দ না। মেয়ে হতে হবে অ্যাট্রাকটিভ, হট, স্মার্ট, স্টাইলিশ। কিন্তু তুমি কেমন ব্যাকডেটেড। এতটা বড় হয়েছো, কিন্তু তোমার মধ্যে এখনো বাচ্চামো রয়ে গেছে, যা আমার পছন্দ না। এই পুরো তুমিটাই আমার অপছন্দের। তাই আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি তো শুধু টাইম পাস ছিলে আমার জন্য।
তোমার মতো মেয়ের সাথে টাইম পাস করা যায়, রিলেশন না। আনায়া সেদিন নিশানের এই তিক্ত কথার বিনিময়ে কোনো কথা বলতে পারেনি, নীরবে শুনেছে সবকিছু। শুধু অশ্রুসিক্ত হয়েছে ওর নয়নজোড়া, কত বিক্ষত হয়েছে ওর মন। সেদিনের পর থেকে আনায়া নিজেকে গুটিয়ে নেয়, নিজেকে বদলাতে শুরু করে। ওর এই পরিবর্তন, ওর আশেপাশের সবাই অবাক হয়। ওর শাওকে অনেক জেরা করে ওর পরিবর্তনের কারণ কি জানতে। আনায়া সেদিন ওরসাকে সবকিছু খুলে বলে, ওরসাওকে বোঝায়, একটা বাইরের ছেলের জন্য তুই কেন নিজেকে পরিবর্তন করবি? পরিবর্তন যদি করতে হয় তাহলে নিজের জন্য নিজেকে পরিবর্তন করবি। আনায়া সেদিন মনোযোগ দিয়ে অর্ষার কথাগুলো শুনেছিল। সত্যিই তো, একটা ছেলের জন্য নিজের পরিবর্তন করার কোনো মানে হয় না। আনায়া নিজেকে আবার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনে। মাঝে মাঝে চিঠির মানুষটার কথা মনে পড়তেই তীক্ষ্ণতায় ভেসে উঠত মন। ধীরে ধীরে নিশানের প্রতি আনায়ার মনে ঘৃণার সৃষ্টি হয়। এরপর আনায়া কলেজ শেষ করে সিদ্ধান্ত নেয় দেশের বাইরে যাবে পড়াশোনা করার জন্য, নিজেকে তৈরি করবে নতুন করে। যেই ভাবা সেই কাজ। আনায়া স্কলারশিপ নিয়ে কানাডা চলে যায় পড়াশোনা করতে। সেখানে পড়ার ফাঁকে যেইটুকু সময় পেত সেই সময়টাকে নিজেকে ব্যস্ত রাখতো বিজনেসের কাজে। প্রথমে না পারলেও আনায়া নিজের সর্বোচ্চ চেষ্টা করত। সময়ের সাথে সাথে আনায়া নিজেকে নতুন রূপে তৈরি করে, আর ওর মনে একরাশ ঘৃণা তৈরি হয় নিশানের জন্য। বর্তমান আনায়া স্মৃতিচারণ থেকে ফিরে এলো বাস্তবে। বিড়বিড় করে বলল, আমি আপনাকে ঘৃণা করি মিস্টার নিশান আহমেদ, প্রচণ্ড ঘৃণা করি আমি আপনাকে। রোদের তীব্রতায় উত্তপ্ত পরিবেশ, নিস্তব্ধ বাড়িতে একটি মাত্র মানুষ ছাড়া কারো অস্তিত্ব নেই। আনায়া সোফায় বসে কার্টুন দেখছে। ছোটবেলা থেকেই আনায়া কার্টুন দেখতে পছন্দ করে। বড় হওয়ার পর খুব একটা দেখা হতো না, কারণ ও যখন কার্টুন দেখতে বসতো তখন আবির ওকে এটা ওটা বলে খোঁচাতেও, তাই আনায়ার কার্টুন দেখা হতে উঠতো না। আজকে কেউ বাসায় নেই, তাই আনায়া বিন্দাস মনে কার্টুন দেখছে। অর্ণবের বাড়িতে আজকে আনায়াদের ইনভাইট করেছে। আনায়া সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখতে পেল সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আনায়া নীলিমাকে জিজ্ঞেস করলো, ভাবি সবাই এত ব্যস্ত কেন? কোথাও যাবে না সবাই মিলে? নীলিমা জবাব দিল, আজকে অর্ণবদের বাড়িতে আমাদের ইনভাইট করেছে, সেখানে যাওয়ার জন্যই এত ব্যস্ততা। আমি তাহলে রেডি হতে যাই, তুমি কি কোথাও যাবে? কেন, তোমাদের সাথে যাব। তুমি তো আমাদের সাথে যেতে পারবে না। আনায়া ভ্রু কুঁচকে বলল, কেন? বিয়ের আগে শ্বশুর বাড়ি যেতে হয় না, এতে লোকে খারাপ বলবে। আনায়া অবাক হয়ে বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি আমার আর আমি যেতে পারবো না, এটা কেমন কথা? নীলিমা আনায়ার কথায় শব্দ করে হেসে দিল। আনায়ার কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, বোকা মেয়ে, তোমাদের বিয়ে হলেও তোমাদের তো ওই বাড়িতে উঠিয়ে নেয়নি, তাই যেতে পারবে না। আনায়া মন খারাপ করে বলল, যাও তোমরা সবাই। সবাই রেডি হয়ে অর্ণবদের বাড়িতে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। আনায়া ওরা চলে যেতেই সেই যে কার্টুন দেখতে বসেছে আর ওঠেনি। অর্ণবদের বাড়িতে আনায়ার পরিবার এসেছে, কিছুক্ষণ সময় হয়েছে। অর্ণবের মা এতক্ষণ রান্নাঘরে ছিলেন, বিধায় আসতে পারেননি। মেহনাজ বেগম হাতের কাজ শেষ করে এলেন সবার সাথে আলাপ করতে। কুশলাদি বিনিময় শেষ হতেই তিনি আশালতা বেগমকে জিজ্ঞেস করলেন, আপা, আমার মিষ্টি বৌমা কোথায়? তাকে তো দেখছি না। আশালতা বেগম একটু হেসে বললেন, ও বাসায় রয়ে গেছে, জানেনই তো মেয়েদের বিয়ের আগে শ্বশুর বাড়ি আসতে নেই। মেহনাজ বেগম বললেন, এসব আগেকার ধারণা আপা, এখন এই যুগে এসে এগুলো কেউ মানে নাকি? আর আমার বাসায় এত আনন্দ হবে আর আমার বৌমা থাকবে না সেটা হয়?
আমি অর্ণবকে বলে দিব আসার সময় ওকে নিয়ে আসতে। অর্ণব বাবাকে তো আসার পর দেখলাম না, সে কি ঘরে থাকার ছেলে? এমপি বলে কথা, একটা জরুরি মিটিং ছিল বলে সকালে বেরিয়ে গেল। মেহনাজ বেগম অর্ণবকে ফোন করে বলে দিলেন আসার সময় আয়নাকে নিয়ে আসতে। অর্ণব ভদ্র ছেলের মতো রাজি হয়ে গেল। আনায়া খুব মনোযোগ দিয়ে কার্টুন দেখছে। হঠাৎ ওর পাশে রাখা ফোনটা শব্দ করে বেজে উঠল। আনায়া ফোনটা হাতে নিয়ে দেখল অর্ণবের নাম্বার থেকে কল এসেছে। আনায়া বিড়বিড় করে বলল, এই অসভ্য এমপি কেন এই সময় ফোন দিচ্ছে? ফোন রিসিভ করে সালাম দিল আনায়া। অপর পাশ থেকে অর্ণব সালামের জবাব দিয়ে বলল, আমি আর কিছুক্ষণ পর তোমাকে নিতে আসবো, রেডি হয়ে থাকবে। আনায়া অবাক হলো, অর্ণব তাকে নিয়ে কোথায় যাবে? কেনই বা রেডি হয়ে থাকতে বলছে? আনায়া অর্ণবকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে নিতে আসবেন কেন? কোথায় যাব আমরা? অর্ণব দুষ্টু হেসে বলল, হানিমুনে। আনায়া হকচকিয়ে বলে উঠল, মানে? হানিমুন মানে মধুর চন্দ্রিমা, বিয়ের পরে মানুষ হানিমুনে যায়। আমিও তোমাকে নিয়ে সেখানেই যাব। তাড়াতাড়ি রেডি হয়ে থাকো, আমি আসছি। আর হ্যাঁ, সুন্দর করে শাড়ি পরবে, আমি যেন তোমাকে অন্য কোনো ড্রেসে না দেখি। আর যদি শাড়ি না পরে অন্য কিছু পরো তাহলে? আনায়া ঢোক গিলে বলল, তাহলে বাকিটা সামনাসামনি করে দেখাবো, ফোনে বলা যাবে না। আনায়া একটু ভাবতেই যখন অর্ণবের কথার মানে বুঝতে পারলো, তখন লজ্জায় লাল হয়ে গেল। ওর গালগুলো ব্রাশ করছে। আনায়া অর্ণবকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। শব্দ করে উচ্চারণ করলো, অসভ্য পুরুষ। আনায়া টিভি বন্ধ করে নিজের রুমে এলো। আলমারি খুঁজে বেগুনি রঙের কাতান শাড়ি বের করলো। এক সময় শাড়িটা ওর অনেক পছন্দের ছিল, কিন্তু খুব একটা পরা হয়নি। আনায়া ওয়াশরুমে চলে গেল শাড়ি পরতে। আনায়া কোনো মতে শাড়িটা পরে বের হলো। ও খুব ভালো করে শাড়ি পরতে না পারলেও চলার মতো হয়। আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচিগুলো ঠিক করে নিল, কিন্তু সমস্যা হচ্ছে ব্লাউজের ফিতা লাগাতে পারছে না। আনায়া আয়নায় দেখে অনেকবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারছে না। আনায়া হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। কিছুক্ষণ পরে নিচে কলিং বেল বাজতেই আনায়া ধীরে ধীরে নেমে দরজা খুলতে গেল। অর্ণব দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। আনায়া অর্ণবকে ড্রয়িং রুমে বসতে বলে নিজের রুমে এলো। হালকা সেজে নিল, শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, সাথে ম্যাচিং কানের দুল পরলো। সব কিছু পরা শেষে আনায়া খেয়াল করলো গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই গলায় সিম্পল একটা লকেট পরলো। ব্যাস, এতেই ওর কাজ কমপ্লিট। আনায়া পুনরায় চেষ্টা করছে ব্লাউজের ফিতা লাগানোর। অর্ণব অনেকক্ষণ হলো বসে আছে, আনায়ার আসার নাম নেই। তাই ও নিজেই উপরে এলো আনায়াকে নেওয়ার জন্য। আনায়ার ঘরের সামনে আসতেই ওর চোখ আটকে গেল আনায়ার ফর্সা পিঠে, যা অনেকটাই দৃশ্যমান। অর্ণব এগিয়ে গেল আনায়ার কাছে। আনায়া হঠাৎ করে আয়নায় অর্ণবকে দেখতেই পেছনে ঘুরে গেল। আপনি এখানে? নক করে আসবেন তো? তোমার আসতে দেরি হচ্ছিল, তাই ডাকতে এলাম। আমার ভয়ের ঘরে আমি আসবো, এতে নক করার কি আছে? আয়না অর্ণবের কথার পৃষ্ঠে বলার মতো কিছু খুঁজে পেল না। আনায়াকে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণব জিজ্ঞেস করলো, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আনায়া তবুও নড়ল না। অর্ণব ওকে নড়তে না দেখে বলল, কি হলো? কোনো সমস্যা? আমাকে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। আনায়ার অস্বস্তি হচ্ছে, ও কিভাবে অর্ণবকে বলবে ওর সমস্যা। আসলে আসলে নকলে বাদ দিয়ে কি সমস্যা সেটা বলো। আনায়া চোখ বুজে এক নিঃশ্বাসে বলে ফেলল, ব্লাউজের ফিতা লাগাতে পারছি না। আনায়া চোখ খুলল। অর্ণব ওর দিকেই তাকিয়ে আছে। অর্ণবের দৃষ্টি শান্ত। অর্ণব আনায়াকে বলল,
ওদিকে ঘোরো, আমি লাগিয়ে দিচ্ছি। আনায়া উল্টো হয়ে দাঁড়ালো। আনায়ার পিঠে জুড়ে ওর কেশগুচ্ছ ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্ণব সুন্দর করে আনায়ার চুলগুলো সরিয়ে এক পাশের কাঁধে রাখলো। অর্ণবের হাত কাঁপছে, হৃদস্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। অস্বাভাবিকভাবে ওর হার্ট লাফাচ্ছে। অর্ণব কাঁপা কাঁপা হাতে ব্লাউজের ফিতা লাগিয়ে দিচ্ছে। ফিতা লাগানোর সময় আনায়ার পিঠে অর্ণবের হাতের স্পর্শ লাগতেই আনায়া শিউরে উঠল। অর্ণব তাড়াতাড়ি করে ফিতা লাগিয়ে দিয়ে বসে সরে আসলো। আরো কিছুক্ষণ আনায়ার এতটা কাছে থাকলে অর্ণব উল্টাপাল্টা কিছু করে বসতো। অর্ণব যতই সুপুরুষ হোক না কেন, বিয়ে করা বউয়ের সামনে নিজেকে কন্ট্রোল করাটা খুবই কষ্টকর। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি, তোমার সাজগোজ হলে তুমি এসো। অর্ণব সময় ব্যয় না করে নিচে গেল। আনায়া এতক্ষণ দম আটকে ছিল। অর্ণব ওর এতটা কাছে ছিল ভাবতেই ওর হাঁসফাঁস লাগছে। আনায়া নিজেকে ঠিকঠাক করে বের হলো। অর্ণব গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আনায়া গাড়ির কাছে যেতেই ওকে উঠতে সাহায্য করলো। অতঃপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। অর্ণব নিজের মতো গাড়ি চালাচ্ছে। আনায়া ভাবছে সত্যিই কি অর্ণব ওকে নিয়ে হানিমুনে যাচ্ছে। আনায়ার মনে সংশয় হচ্ছে, তাই অর্ণবকে জিজ্ঞেস করেই বসলো, সত্যি করে বলুন তো, আমরা কোথায় যাচ্ছি? অর্ণব আনার দিকে তাকালো। বেচারি ভয়ে ঘামছে। অর্ণব ওকে আরেকটু ভয় পাওয়াতে বলল, হানিমুনে যাচ্ছি। এখন কি হানিমুন মানেও বোঝাতে হবে? আনায়া বেচারির অবস্থা নাজেহাল। ও পারে না, এখনই কান্না করে দেয়। অর্ণব আনায়ার অবস্থা দেখে শব্দ করে হেসে দিল। পাগলি বউ আমার, আমাদের বাসায় যাচ্ছি। তোমার শাশুড়ি মায়ের আবদার, তার বৌমাকে নিয়ে যেতে হবে। আমি হলাম মায়ের বাধ্য ছেলে, তাই তার আবদার রাখতে চলে এলাম তোমাকে নিতে। আনায়া এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলো। এতক্ষণও কি ভয়টাই না পাচ্ছিল। অর্ণব আনায়ার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, ভেবো না বেঁচে যাচ্ছ। হানিমুনে তো আমি তোমাকে নিয়ে যাবই, তবে সেটা ধুমধাম করে বিয়ে করার পর। অর্ণব আনায়ার কাছ থেকে সরে আসলো। আনায়া মনে মনে অর্ণবের গোষ্ঠী উদ্ধার করলো। কিছুক্ষণের মাঝে ওরা অর্ণবের বাড়িতে চলে এলো। অর্ণব নেমে আনার পাশের দরজা খুলে দিল, হাত বাড়িয়ে দিল আনায়ার দিকে। আনায়া অর্ণবের হাতে হাত রেখে নামলো। অর্ণব আনায়াকে ভালো করে দেখে থুতনিতে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে বলল, সবই ঠিক আছে, কিন্তু কি যেন একটা মিসিং মিসিং লাগছে। আনায়া নিজের দিকে তাকালো, সবই তো ঠিক আছে। অর্ণব আনায়ার বাম কাঁধে ঝুলে থাকা আঁচলটা নিয়ে সুন্দর করে মাথায় দিয়ে দিল। এবার ঠিক আছে, এখন মনে হচ্ছে আশিয়ান শিকদার অর্ণবের বউ। অর্ণব আনায়ার হাতের ভাঁজে হাত রাখলো। আনায়া চোখ তুলে অর্ণবের দিকে তাকালো। অর্ণব আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। চোখে চোখি হতেই দুজনেই হেসে দিল। দুজনে হাতে হাত রেখে বাড়ির ভেতরে প্রবেশ করলো। অর্ণবদের ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। কথা বলতে বলতে জিয়ার নজর পড়লো তাদের উপর। জিয়া খানিকটা চিল্লিয়ে বলল, ওই তো ভাইয়া ভাবি এসে গেছে। আড্ডায় থাকা সকলের দৃষ্টি পড়লো ওদের উপর। সবাই ওদের হাতের দিকে দৃষ্টিপাত করলো। আনায়া সবার এভাবে তাকানোতে লজ্জা পেল। ও অর্ণবের হাতের মাঝ থেকে নিজের হাত ছোটানোর চেষ্টা করলো, কিন্তু ওকে ব্যর্থ হতে হলো। অর্ণব খুব শক্ত করে ধরে রয়েছে। আনায়া করুণ চোখে অর্ণবের দিকে তাকালো। অর্ণব সেই দৃষ্টি পাত্তাই দিল না। ও দিব্যি নিজের মতো দাঁড়িয়ে আছে। জারিফ টিটকিরি মেরে বলল, আহা কি ভালোবাসা, দুজনের হাতে হাত, চোখে চোখ রেখে ভালোবাসা বিনিময়, কি আর রোমান্টিক সিন হে। অর্ণব
নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমার ভয়ের হাত আমি ধরেছি, এতে রোমান্টিকের কি হলো আর আনরোমান্টিকেরই বা কি হলো? অহনা উঠে এসে বলল, সেটা তোমার জানতে হবে না। আমাদের ভাবিকে আমাদের কাছে দিয়ে তুমি এখান থেকে যাও। আনায়াকে নিয়ে অহনা চলে গেল। আনায়াকে সবার মাঝে বসিয়ে দিল। অর্ণব কোমরে হাত রেখে বলে উঠল, তবে রে বিচ্ছুর দল, ভাবিটা পেলি কোথায় শুনি? এই তুমি এত কথা বলছো কেন শুনি? যাও তো নিজের কাজে যাও। অর্ণব বিস্মিত, চরম বিস্মিত যাকে বলে। তার ভাই বোনেরা তাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এটা মানা যায়? এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে বিয়ে করে বউ আনলো সে, আর ভাবি পেয়ে তারা ভাইকেই পাত্তা দিচ্ছে না। এর চেয়ে দুঃখের আর কি বা আছে? অর্ণব মনের দুঃখে নিজের রুমে চলে গেল। অর্ণবের ভাই বোনেরা আনায়াকে নিয়ে মেতে উঠেছে। মাঝে মেহনাজ বেগম এসে তার আদরের মিষ্টি বৌমার সাথে কথা বলে গেছে। খাওয়ারটা জন্য ডাকা হলো, সবাই খেতে চলে গেল। আনায়া বসে বসে অহনার সাথে গল্প করছিল। মেয়েটা ভীষণ মিষ্টি একটা মেয়ে। এতটুকু সময়ের আনায়ার সাথে অনেকটা মিশে গেছে। আনায়ার অহনাকে অনেক পছন্দ হয়েছে। খাবার জন্য আবার ডাকা হলে অহনা আনায়াকে নিয়ে গেল অর্ণবের পাশের খালি চেয়ারে। আনায়াকে বসিয়ে দিল। আনায়ার লজ্জা লাগছে অর্ণবের পাশে বসে খেতে। আনায়া উঠতে নিলে পাশে বসা অর্ণব ওর দিকে রক্তিম চোখে তাকাতেই আনায়া বসে পড়ল। আনায়া মাথা নিচু করে খাচ্ছে। হঠাৎ ওর কোলের ওপর মাথা, বাম হাতে সুরসুরি অনুভব করলো। আনায়া তাকিয়ে দেখে অর্ণব ওর হাতে সুরসুরি দিচ্ছে। আনায়া কিছু বলল না, খাওয়ায় মনোযোগ দিল। কিন্তু অর্ণব ওকে শান্তি দিল না। অর্ণব আনার হাতে সুরসুরি দিচ্ছে, চিমটি কাটছে, আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছে। আনায়ার অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপ। বেচারি না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। আনায়ার আগে দৃষ্টি নিক্ষেপ করলো অর্ণবের দিকে, কিন্তু অর্ণব সে তো নিজের মতো আছে। ওকে দেখে মনে হচ্ছে ওর চেয়ে ভদ্র ছেলে আর কেই হতে পারবে না। আনায়া কোনো মতে খেয়ে উঠে এলো। আনায়া আর অহনা মিলে অহনার ঘরে গল্প করছে। অহনার আনায়াকে খুব পছন্দ হয়েছে। মনেই হচ্ছে না আজকে ওদের প্রথমবার দেখা হয়েছে। দুজনে মিলে কথা বলার এক পর্যায়ে আনায়া বলল, জামাই যেমন তেমন ননদ, ওকে একেবারে মনের মতো। সেই সময় আগমন ঘটল অর্ণবের। বেচারা বউয়ের খোঁজে এসেছিল, তবে বউয়ের মুখে এমন কথা শুনে ওর ভ্রু জোরে কুঁচকে গেল। আনায়া আর অহনার সামনে দাঁড়িয়ে বলল, জামাই যেমন তেমন মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই যেমন তেমন? অহনা বলে উঠল, তুমি এখানে কি করছো? আমাদের ভাবি ননদের মাঝে তুমি কি করছো শুনি? আমার বউয়ের কাছে আমি এসেছি, এতে কার কি হয়েছে? কানের কাছে বউ বউ করে জ্ঞান জ্ঞান না করে নিজের কাজে যাও তো। আমার বউ আছে, আমি বউ বউ করবো। আর লজ্জা লাগে না বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার বয়সে বাবার বাড়িতে বসে ভাইয়ের থেকে তার বউ কেড়ে নিচ্ছিস? লজ্জা সেটা আবার কি? খায় নাকি মাথায় নেয়? আনায়া বসে বসে দুই ভাই বোনের ঝগড়া দেখছে। কেউ কারো চেয়ে কোনো অংশে কম যায় না। আনায়া ভাবনায় পড়ে গেল। এই যে তার সামনে দাঁড়িয়ে যেই মানুষটা বাচ্চাদের মতো ঝগড়া করছে, সেই নাকি সভায় বসে এত বড় বড় মানুষের সামনে ভাষণ দেয়। বড় বড় এমপি মন্ত্রীদের সাথে তার ওঠা বসা। অর্ণবকে এই মুহূর্তে দেখলে কেউ সেটা বুঝতেই পারবে না। আনায়ার বিষয়টা ভালো লাগলো। তার গম্ভীর কম কথা বলা লোক খুব একটা পছন্দ না। অর্ণবের মতো হাস্যোজ্জ্বল ছেলে ওর খুব পছন্দ। দুই ভাই বোন ঝগড়া করছে আর আনায়া বসে সেটা দেখছে।
ওদের ঝগড়া দেখতে দেখতে ওর মনে পড়ে গেল ওর আর আবিরের ঝগড়া মারামারির কথা। ও আর আবির যখন তুমুল ঝগড়া করতো তখন আয়ান এসে দুজনকে থামাতো। কতই না ঝগড়া করেছে দুজন মিলে। যখন আনায়া বিদেশে পড়তে যাবে বলেছে তখন আবির ওর ঘরে এসে ওকে জড়িয়ে ধরে সে কি কান্না। আবিরের কথা হচ্ছে ও ওর বোনকে কোথাও যেতে দিবে না। আবিরের কান্না দেখে সবাই সেদিন হেসে দিয়েছিল। এত বড় ছেলে বোন বাইরে পড়তে যাবে বলে কান্না করছে, বিষয়টা সত্যিই অবিশ্বাস্যযোগ্য। তবে সেদিন সবাই অবাক হয়েছিল আবিরের কান্নায়। আনায়ার সাথে সারাদিন লেগে থাকতো। আবির আর সেই কিনা আনায়ার জন্য কাঁদছে। ভাবা যায় আনায়ার ভাবনায় এলো কিছুদিন পরও অর্ণবের বাড়িতে চলে এলে ও কার সাথে ঝগড়া করবে, কার কাছেই বা সব আবদার করবে। ভাইয়া এটা এনে দে, এই কাজটা করে দে। সেসব কথা ভাবতেই আনায়ার চোখে পানি চলে এলো। অর্ণব কথা কাটাকাটির মাঝে আনায়ার দিকে তাকাতেই দেখতে পেল আনায়ার চোখে পানি। অর্ণব সাথে সাথে ব্যস্ত হয়ে গেল আনায়াকে নিয়ে। আনায়া কি হয়েছে তোমার? কাঁদছো কেন? এই মেয়ে কি হয়েছে বলো আমাকে। অহনাও ব্যস্ত হয়ে গেল তার ভাবির কান্নার কারণ জানতে। ভাবি কি হয়েছে, কাঁদছো কেন? আনায়ার মন মুহূর্তের মাঝেই ভালো হয়ে গেল। এই যে দুই ভাই বোন ঝগড়া থামিয়ে ওর কান্নার কারণ জানতে চাইছে, এটা ওর অনেক ভালো লাগলো। একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে যাদের কাছে আসে তাদের এতটা ভালোবাসা পেলে কারই বা খারাপ লাগতে পারে। ওর মন খারাপের মুহূর্তেই উধাও হয়ে গেল। আনায়ার নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। আনায়া চোখের পানি মুছে মিষ্টি হেসে বলল, আরে বলো না, চোখে কি যেন পড়েছে, তাই তো হঠাৎ করে পানি চলে এলো। তোমরা এতটা চিন্তিত হইও না। অর্ণব শান্ত হলো। এতক্ষণে তার এত সাধনার বউ, সেই বউয়ের চোখে পানি, সেটা কি আদৌ সহ্য করা যায়? অর্ণব পুনরায় জিজ্ঞেস করলো, সত্যিই তো? হ্যাঁ। অহনা আর আনায়া পুনরায় গল্প জুড়ে দিল। অর্ণব সোফায় বসে এক দৃষ্টিতে তার সদ্য বিয়ে করা বউয়ের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাকেও যতই দেখুক ততই মন চায় আরেকটু দেখতে। ওর এই তৃষ্ণা যেন এই জনমে মিটবার নয়। অর্ণবের মাঝে মাঝে খুব ইচ্ছে করে সকল কাজ বাদ দিয়ে চোখের সামনে ওর প্রেয়সীকে বসিয়ে রেখে সারা দিন তাকে দেখতে। যদিও সেটা সম্ভব নয়, তবুও মাঝে মাঝে অবাস্তব চিন্তা করতে ভালো লাগে, তাকে দেখতে ভালো লাগে, তার কথা মন্ত্রমুগ্ধ মনে শুনতে ভালো লাগে, তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। এই ভালো লাগার যেন শেষ নেই। অর্ণব ওর জীবনের শেষ দিন পর্যন্ত এই রমণীটিকেই ভালোবেসে যেতে চায়। নিচ থেকে ওদের ডাকছে, আনায়াদের যাওয়ার সময় হয়ে গেছে। অহনা যাওয়ার সময় আনায়াকে জড়িয়ে ধরে বলল, তোমাকে খুব মিস করব ভাবি। তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো, দুজনে মিলে অনেক গল্প করব, আড্ডা দিব। ভাইয়াকে নিব না। পাশ থেকে অর্ণব বলে উঠল, আমার বউয়ের সাথে গল্প করবে আর আমাকেই নিবে না? বাহ, কি সুন্দর কথা। এই না হলে আমার শাকচুন্নি বোন। অহনা অর্ণবকে ভেঙচি কাটলো। অহনার এমন বাচ্চামো কথায় আনায়া শব্দ করে হেসে দিল। অহনার গাল টেনে আদর করে বলল, আমিও তোমাকে অনেক মিস করব আমার মিষ্টি ননদিনী। আর হ্যাঁ, আমরা তোমার ভাইয়াকে মোটেও আমাদের আড্ডায় নিব না। বলে দুজনে হেসে উঠল। অর্ণব মুগ্ধ চোখে তাকিয়ে প্রিয়সীর হাসি দেখছে। বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে উঠল, হাই মেয়ে মার্জাভা। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।